হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো আইএসএল 2024-25 লিগ শিল্ড জয়ের লড়াই কিন্তু রীতিমতো জমে উঠেছে। গতকাল অর্থাৎ 17ই জানুয়ারি জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে সন্ধ্যে 7:30 থেকে একটা দুর্দান্ত ম্যাচ আমরা দেখেছি। অসাধারণ একটা ম্যাচ আমরা দেখেছি, যে ম্যাচটা ছিল জেএফসি ভার্সেস এমবিএসজি ম্যাচ, অর্থাৎ জামশেদপুর এফসি ভার্সেস মোহনবাগান সুপার জায়েন্ট ম্যাচটা 1-1 গোলে ড্র হয়েছে। দুটো দলই দারুণ ফুটবল খেলেছে। তো সেই ম্যাচ নিয়ে এই ভিডিওতে কিছু কথা বলবো, সেই ম্যাচের একটা ম্যাচ রিভিউ এই ভিডিওতে আমি নিজের মতো করে করার চেষ্টা করব। দুটো দলের খেলা গতকালকের ম্যাচে আমার কেমন লাগলো সেই নিয়েও এই ভিডিওতে কথা বলবো। এছাড়াও আইএসএল 2024-25 লিগ শিল্ড জয়ের লড়াই যেটা পুরোপুরি জমে উঠেছে, সেই লড়াইয়ে কোন কোন দল লিগ শিল্ড জয়ের রেসে রয়েছে সেই নিয়েও এই ভিডিওতে কিছুটা কথা বলবো। তো ভিডিওটা বেশ ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। ভিডিওটার কোনো পার্ট স্কিপ না করে ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে যদি গতকালকের অর্থাৎ 17ই জানুয়ারির জেএফসি ভার্সেস এমবিএসজি অর্থাৎ জামশেদপুর এফসি ভার্সেস মোহনবাগান সুপার জায়েন্ট ম্যাচটা নিয়ে একটু কথা বলা যায়। ম্যাচটা 1-1 গোলে ড্র হয়েছে এবং দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে। দুটো দলই দুর্দান্ত খেলেছে, তবে এটুকু বলতেই হবে মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু ম্যাচটা খুব সহজেই জিততে পারত। অসংখ্য গোলের সুযোগ কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের কিছু প্লেয়াররা মিস করেছে। সেখানে লিস্টন কোলাসোর নাম বলতে হবে, জেমি ম্যাকলারেনের নাম বলতে হবে। অসংখ্য চান্স কিন্তু তারা গোল করার জন্য পেয়েছিল, বাট সেগুলোকে তারা কাজে লাগাতে পারেনি। অপরদিকে জামশেদপুর এফসির স্টেফেন এজে একটা অনবদ্য অসাধারণ দুর্দান্ত গোল করেন, এটাও বলতে হবে। দুটো দলের স্টার্টিং 11 কেমন ছিল সেটা নিয়ে একটু কথা বলি। তো প্রথমেই যদি জামশেদপুর এফসি দলটার স্টার্টিং 11 কেমন ছিল সেটা নিয়ে কথা বলি। গোলে ছিলেন জামশেদপুর এফসির আলবিনো গোমস, দুটো ফুলব্যাক হিসাবে ছিলেন নিখিল বার্লা, মোহাম্মদ উভেইস, দুজন সেন্টার ব্যাক হিসাবে ছিলেন প্রতীক চৌধুরী, স্টিফেন এজে, দুজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে ছিলেন সিরকোভিচ, সৌরভ দাস, সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে ছিলেন হাভি হার্নান্ডেজ, দুই উইংয়ে ছিলেন ইমরান খান আর মোহাম্মদ সানের, এবং স্ট্রাইকার হিসাবে শুরু করেছিলেন জর্ডান মারে। তো মোটামুটি ভালোই একটা স্টার্টিং 11 কিন্তু নামিয়েছিল জামশেদপুর এফসি গতকালকের ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্টের এগেনস্টে। অপরদিকে মোহনবাগান সুপার জায়েন্টের কথা যদি বলি, তারা বিশাল কাইতকে রেখেছিল গোলকিপার হিসাবে, দুজন সেন্টার ব্যাক ছিলেন অ্যালবার্টো রড্রিগেজ, টম অলড্রেড, দুজন ফুলব্যাক ছিলেন সুভাশিস বোস, আশিস রায়, দুজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে মোহনবাগান গতকালকের ম্যাচটা খেলতে নেমেছিল, দীপক টাংরি, আপুইয়া, দুজন উইঙ্গার হিসাবে ছিলেন লিস্টন কোলাসো, মনবীর সিং, সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে জেসন কামিংস খেলছিলেন এবং স্ট্রাইকার হিসাবে ছিলেন ম্যাকলারেন। ওকে, জেসন কামিংস কিন্তু জেমি ম্যাকলারেনের একটু তলা থেকে খেলছিলেন। ওকে, তো মোহনবাগানের এই স্টার্টিং 11টা দেখে কোথাও না কোথাও আমার মনে হয়েছিল যে মোহনবাগান একটু ডিফেন্সিভ ভাবছে বা শুরু করছে একটু ডিফেন্সিভলি, কারণ গ্রেগ স্টুয়ার্ট, দিমিত্রি পেট্রাটোস কেউই কিন্তু স্টার্টিং 11-এ ছিলেন না। আমার কোথাও না কোথাও মনে হয়েছিল যদি গ্রেগ স্টুয়ার্টকে প্রথম থেকে খেলানো যেত বা পেট্রাটোসকে অ্যাটলিস্ট যদি প্রথম থেকে খেলানো যেত তাহলে হয়তো জিনিসটা অনেকটা বেটার হতো। বাট ফার্স্ট হাফে অসংখ্য সুযোগ কিন্তু মোহনবাগান ক্রিয়েট করেছিল। এবার যদি দুটো হাফ নিয়ে একটু কথা বলি, ফার্স্ট হাফের খেলায় মোহনবাগান কিন্তু অনেকগুলো গোল করার সুযোগ পেয়েছিল। ডেফিনেটলি একটা গোল মোহনবাগান করেছিল, যে গোলটা 25 মিনিটের মাথায় করেন সুভাশিস বোস। টম অলড্রেডের অ্যাসিস্ট থেকে সুভাশিস বোস গোল করেন। 25 মিনিটের মাথায় মোহনবাগান 1-0 গোলে এগিয়ে যায়। ফার্স্ট হাফে আর কোনো দলই কোনো গোল করতে পারেনি, 1-0 গোলে এগিয়েছিল ফার্স্ট হাফে শেষে মোহনবাগান সুপার জায়েন্ট। বাট মোহনবাগান কিন্তু ফার্স্ট হাফেই ওই 1-0 লিডটা ইজিলি 3-0, 4-0 করে ফেলতে পারতো। জেমি ম্যাকলারেন আমার যতদূর মনে পড়ছে একটা দুটো খুব ইজি সুযোগ তিনি মিস করেন, লিস্টন কোলাসোও তাই, তিনিও খুব ভালো দুটো সুযোগ মিস করেন আমার যতদূর খেয়াল পড়ছে। তো মোহনবাগান কিন্তু ইজিলি 3 থেকে 4 গোলে ফার্স্ট হাফে এগিয়ে যেতে পারতো। 3 গোল তো বটেই, তো গোল নষ্টের খেসারত কিন্তু মোহনবাগানকে দিতে হয়েছে, এটা বলতেই হবে। সেকেন্ড হাফে আমি এক্সপেক্ট করেছিলাম যে মোহনবাগান গোল সংখ্যা বাড়ানোর চেষ্টা করবে, সেটা করছিল তারা, সেই চেষ্টা তাদের ছিল। বাট 60 মিনিটের মাথায় একক নৈপুণ্যে, একক দক্ষতায় স্টেফেন এজে যে গোলটা করলেন, দেখার মতো গোল, অসাধারণ অনবদ্য একটা গোল কিন্তু ওখানে স্টেফেন এজে করেন, যেখানে আমার মনে হয়েছে মোহনবাগান ডিফেন্সের একটু ভুল তো ছিলই,
অতটা স্টেফেন এজেকে অ্যালাউ করা উচিত হয়নি। আমার মনে হয় স্টেফেন এজে অনেকটা বল ক্যারি করে নিয়ে যান একেবারে নিজেদের অর্থ থেকে, জামশেদপুরের নিজেদের অর্থ থেকে স্টেফেন এজে বলটাকে ক্যারি করে নিয়ে যান এবং 2-3 জন প্লেয়ারকে কাটিয়ে, মোহনবাগানের 2-3টে প্লেয়ারকে কাটিয়ে কিন্তু একটা খুব সুন্দর ফিনিশ করেন। সেখানে বিশাল কাইতের কিচ্ছু করার ছিল না এবং 60 মিনিটের মাথায় কিন্তু ইকুয়ালাইজ করে জামশেদপুর এফসি। খেলার ফলাফল হয়ে যায় 1-1 এবং তারপরে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট, দিমিত্রি পেট্রাটোস এই দুজনকেই নামানো হয়। পেট্রাটোস একটু শেষের দিকে নেমেছিলেন, গ্রেগ স্টুয়ার্টকে কিন্তু আই থিঙ্ক ওই 64-65 মিনিটের মাথায় আই থিঙ্ক নামায় মোহনবাগান। অনেক চেষ্টা করে মোহনবাগান গোল করার, আবারও লিড নেওয়ার ম্যাচে, বাট মোহনবাগান কিন্তু আর গতকালকের ম্যাচের লিড নিতে পারেনি। ফার্স্ট হাফের খেলায় মোহনবাগানের প্রাধান্য, আধিপত্য আমার মনে হয় বেশি ছিল। সেকেন্ড হাফটা কিন্তু বেশি এন্টারটেইনিং হয়েছে, কারণ দুটো দলই কিন্তু বেশ ভালো ফুটবল খেলেছে। জামশেদপুর এফসিও যেমন কিছু সুযোগ তৈরি করেছে গোল করার, মোহনবাগানও কিন্তু সুযোগ তৈরি করেছে, যেখানে আমার মনে পড়ছে লিস্টন কোলাসোর একটা শট অ্যালবিনো গোমস, জামশেদপুর এফসির গোলকিপার কিন্তু দুরন্তভাবে, দারুণভাবে, দক্ষতার সাথে কিন্তু সেভ করেন, ওটাই কিন্তু গোল হয়ে যেতে পারত। সেকেন্ড হাফে ম্যাকলারেনও আর একটা সুযোগ পেয়েছিলেন, আমার যতদূর মনে পড়ছে বলটা পোস্টে লাগলো শেষে গিয়ে, তো সেখানেও মোহনবাগান গোল করে দিতে পারতো। এছাড়াও কিন্তু বেশ কয়েকটা সুযোগ মোহনবাগান তৈরি করেছিল। আপুইয়ার একটা দুরন্ত শট ছিল যেটা অ্যালবিনো গোমস কিন্তু সেভ করেন। তো শেষমেশ মোহনবাগান কিন্তু ম্যাচটা 1-1 গোলে ড্র করে। জামশেদপুর এফসি সেকেন্ড হাফে খুব ভালো ফাইট ব্যাক করে এবং যে গোলটা এজে করেছেন দেখার মতো গোল। ডেফিনেটলি মোহনবাগানের যারা ডিফেন্সিভ মিডফিল্ডার যারা ছিলেন তাদের একটু কোথাও না কোথাও কনসেন্ট্রেশনের ঘাটতি ছিল, অতটা অ্যালাউ করা উচিত হয়নি, বাট ক্রেডিট দিতেই হবে স্টেফেন এজেকে। তো ম্যাচটা 1-1 গোলে শেষ হয়। জামশেদপুর এফসির বিরুদ্ধে 1-1 গোলে ম্যাচটা ড্র করে মোহনবাগান সুপার জায়েন্ট। এবার যদি কথা বলি দুটো দলের ডিপার্টমেন্ট ওয়াইজ খেলা আমার কেমন লেগেছে, তো জামশেদপুর এফসির গোলকিপার অ্যালবিনো গোমস, তার খেলা দুর্দান্ত লেগেছে, কয়েকটা বেশ ভালো সেভ করেছেন তিনি। জামশেদপুর এফসির ডিফেন্স ওভারঅল খুব ভালো খেলেছে, সলিডিটি দেখিয়েছে, স্টেবিলিটি দেখিয়েছে ডিফেন্সে। স্পেশালি স্টেফেন এজের কথা বলতেই হবে, তিনি গোল যেমন করেছেন গতকালকের ম্যাচে একটা, ডিফেন্সিভলিও কিন্তু খুব ভালো কাজ করেছেন স্টেফেন এজে। জামশেদপুর এফসির মাঝমাঠও খুব ভালো খেলেছে, সেখানে হাভি হার্নান্ডেজের কথা আলাদা করে ডেফিনেটলি বলতেই হবে। এবং স্ট্রাইকিংয়ে যারা ছিলেন, জর্ডান মারে প্রথমের দিকে, তারপরে সিভেরিওকেও নামানো হয়েছিল, তো তারাও বেশ ভালো ফুটবলই খেলেছেন। দুই উইঙ্গার ইমরান খান, মোহাম্মদ সানান, তারাও বেশ ভালো ফুটবল খেলেছেন যতক্ষণ মাঠে ছিলেন। পরিবর্তন হিসাবে জামশেদপুর এফসি রেইতা চিকাওয়া, সিভেরিও, সেমিন লেনডঙ্গেল, প্রণয় হালদার, মুবাশির রহমানকে নামিয়েছিল, তারাও মোটামুটি যতক্ষণ মাঠে ছিলেন ভালো খেলার চেষ্টা করেছেন। অপরদিকে মোহনবাগানের কথা বললে বিশাল কাইত, তারও যে খুব একটা দিন খারাপ গেছে সেরকম বলা যাবে না। যে গোলটা হয়েছে তার এগেনস্টে, সেই গোলটার ক্ষেত্রে তার বিশেষ কিছু করার ছিল না। মোহনবাগানের ডিফেন্স ওভারঅল ভালো খেলেছে, বাট ওই একটা ক্ষেত্রে স্টেফেন এজেকে কিন্তু ঠিকঠাকভাবে মার্ক তারা করতে পারেনি। আদারওয়াইজ গতকালকের ম্যাচে মোহনবাগান ডিফেন্স কিন্তু বেশ ভালোই ফুটবল খেলেছে। মোহনবাগানের মাঝমাঠও ভালো খেলেছে, মিথ্যে কথা বলবো না, মোহনবাগানের মাঝমাঠও কিন্তু যথেষ্ট ভালো খেলেছে। স্ট্রাইকিং লাইনে ম্যাকলারেন অনেক বেশি এক্সপেকটেশন ছিল তার থেকে, যেরকম সুযোগ তিনি পেয়েছিলেন গতকালকের ম্যাচে আমার মনে হয় তিনি হ্যাট্রিক করে ফেলতে পারতেন। 3-4খানা বেশ ভালো সুযোগ, 3খানা তো আমার মনে পড়ছে, 3খানা বেশ ভালো সুযোগ পেয়েছিলেন ম্যাকলারেন, তিনি কিন্তু হ্যাট্রিক করে ফেলতে পারতেন। কামিংস ভালো খেলেছেন। এছাড়াও মোহনবাগান পরিবর্তন হিসাবে পেট্রাটোস, স্টিউয়ার্ট দুজনকে নামিয়েছিল এবং তারাও যতক্ষণ মাঠে সুযোগ পেয়েছেন তারাও কিন্তু ভালো খেলার চেষ্টা করেছেন। তো দুটো দলই মোটামুটি ভালো ফুটবল খেলেছে। মোহনবাগান তুলনামূলকভাবে বেশি চান্স ক্রিয়েট করেছে গোল করার জামশেদপুর এফসির থেকে, বাট ওই একটা গোলই তারা করতে পেরেছিল, যেটা করেছিলেন শুভাশিস বোস। ম্যাচটা 1-1 গোলে ড্র হয়। এই ম্যাচটা ড্রয়ের ফলে, যে এফসির এগেনস্টে এমবিএসজি ড্র করলো, এই ম্যাচটা ড্রয়ের ফলে দুটো দলই 1 পয়েন্ট করে পায় ম্যাচটা থেকে। মোহনবাগানের পয়েন্ট সংখ্যা দাঁড়ালো এই মুহূর্তে 16 ম্যাচ খেলে 36 পয়েন্ট। অপরদিকে জামশেদপুর এফসি, তাদের পয়েন্ট সংখ্যা দাঁড়ালো 28, 15 ম্যাচ খেলে। মোহনবাগান এই মুহূর্তে রয়েছে 1 নম্বর পজিশনে এবং জামশেদপুর এই মুহূর্তে, আমি যে এখন ভিডিও করছি, এই মুহূর্তে রয়েছে আইএসএল 2024-25 পয়েন্টস টেবিলে 2 নম্বর পজিশনে। এটা বলে রাখা উচিত যে
এই যে আমি এখন ভিডিও করছি এই মুহূর্তে কিন্তু জামশেদপুর এফসি 2 নম্বর পজিশনে রয়েছে পয়েন্টস টেবিলের। এটা কিন্তু আজকে চেঞ্জও হয়ে যেতে পারে। আজকে বিকেল 5টা থেকে, আমি জানি না কখন এই ভিডিওটা পোস্ট হবে, তবে আজকে বিকেল 5টা থেকে কিন্তু বেঙ্গালুরু এফসির খেলা রয়েছে হায়দ্রাবাদ এফসির এগেনস্টে। তো জানি না সেই ম্যাচের রেজাল্ট কি হবে, সেই ম্যাচটার পর বোঝা যাবে যে আলটিমেটলি জামশেদপুর এফসি আজকে সেকেন্ড পজিশনেই থাকবে নাকি বেঙ্গালুরু এফসি তারা সেকেন্ড পজিশনে উঠে আসবে আজকে। তো দেখা যাক কি হয়। এই মুহূর্তে আমি যে এখন ভিডিও করছি, এখন কিন্তু জামশেদপুর এফসি 2 নম্বর পজিশনে রয়েছে। 15 ম্যাচ খেলে তাদের পয়েন্ট সংখ্যা কিন্তু 28। তো এই ছিল গতকালকের ম্যাচ নিয়ে কথা, আমার ওপিনিয়ন, আমার থটস আমি শেয়ার করলাম। এবার যদি কথা বলি এই মুহূর্তে আইএসএল 2024-25-এর যে লিগ শিল্ড জয়ের লড়াই, যে রেস চলছে, সেই রেস কিন্তু জমে উঠেছে। গতকালকের ম্যাচটা ড্রয়ের পর কিন্তু এই রেসটা আরও জমে উঠেছে। তো পয়েন্টস টেবিলে একে রয়েছে মোহনবাগান সুপার জায়েন্টস আইএসএল 2024-25-এর পয়েন্টস টেবিলে এই মুহূর্তে 16 ম্যাচ খেলে তাদের পয়েন্ট সংখ্যা 36। জামশেদপুর এফসি 2-এ রয়েছে এই মুহূর্তে, 15 ম্যাচ খেলে তাদের পয়েন্ট সংখ্যা 28। 3-এ রয়েছে এই মুহূর্তে এফসি গোয়া, 15 ম্যাচ খেলে তাদের পয়েন্ট সংখ্যা 27। বেঙ্গালুরু এফসি রয়েছে 4 নম্বরে, এই মুহূর্তে তাদের 15 ম্যাচ খেলে পয়েন্ট সংখ্যা 27। আজকে বেঙ্গালুরু এফসির খেলা আছে, সেই রেজাল্টটা আমি জানি না কি হবে, সেই রেজাল্টটা জানার আগেই বলছি। ওকে, তো এই মুহূর্তে বেঙ্গালুরু এফসি 4 নম্বর পজিশনে রয়েছে আজকের ম্যাচটা রেজাল্টের আগে। এরপরে রয়েছে 5-এ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, 16 ম্যাচ খেলে 24। তো মোটামুটি নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে যদি আমি এই মুহূর্তে ছেড়ে দিই, তাহলে দেখতে পাবো মোহনবাগান, জামশেদপুর এফসি গোয়া এবং বেঙ্গালুরু এফসি, এই 4টে দল প্রধানত আমার যা মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে আইএসএল 2024-25-এর লিগ শিল্ড জয়ের রেসে রয়েছে, খুব ভালোভাবে রয়েছে। মোহনবাগান কিছুটা এগিয়ে রয়েছে, বাট এই 3টে দল জামশেদপুর এফসি, এফসি গোয়া এবং বেঙ্গালুরু এফসি, এই 3টে দলও কিন্তু লিগ শিল্ড জয়ের রেসে বেশ ভালোভাবেই রয়েছে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাদেরকেও আমি রাখতে পারি এই রেসে, তবে তারা কিছুটা পিছিয়ে রয়েছে আমার মনে হয়। উপরে যে 4টে দলের কথা আমি বললাম তাদের থেকে বেশ কিছুটা পিছিয়ে রয়েছে আমার মনে হয় নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, বাট পরিস্থিতি যে কোনো মুহূর্তে কিন্তু চেঞ্জ হতে পারে। উপরের 4টে যে দলের কথা বললাম তারা যদি পরপর কটা ম্যাচ ড্র করে বাইরে যায় এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি যদি পরপর 2-3টে ম্যাচ জিতে যায়, তাহলে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসিও লিগ শিল্ড জয়ের রেসে ঢুকে পড়তে পারে। তো আইএসএল 2024-25-এর লিগ শিল্ড জয়ের লড়াই কিন্তু বেশ জমে উঠেছে। এই মুহূর্তে মোহনবাগান লিগ শিল্ড জয়ের ক্ষেত্রে ফেভারিট, আইএসএল 2024-25-এর লিগ শিল্ড জয়ের ক্ষেত্রে অন্যতম ফেভারিট মোহনবাগান, কারণ তারা এগিয়ে রয়েছে বাকি দলগুলোর তুলনায়। বাট ফাইনালি কে লিগ শিল্ডটা জিতবে এবারের, সেদিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে। তো এখানেই ভিডিওটা শেষ করছি। এই ভিডিওটাতে কথা বললাম গতকাল অর্থাৎ 17ই জানুয়ারি শুক্রবার সন্ধ্যে 7:30 থেকে আইএসএল 2024-25-এ জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে জামশেদপুরের যে ম্যাচ ছিল জেএফসি ভার্সেস এমবিএসজি, অর্থাৎ জামশেদপুর এফসি ভার্সেস মোহনবাগান সুপার জায়েন্ট, যে ম্যাচটা 1-1 গোলে ড্র হয়েছে, সেই ম্যাচ নিয়ে কিছু কথা বললাম। সেই ম্যাচের একটা ম্যাচ রিভিউ আমার নিজের মতো করে করার চেষ্টা করলাম, আমার নিজস্ব ওপিনিয়ন, থটস সেই ম্যাচ সম্পর্কে জানালাম। দুটো দলের খেলা আমার কেমন লেগেছে গতকালকের ওই ম্যাচে, সেই নিয়েও কথা বললাম। এছাড়াও কথা বললাম আইএসএল 2024-25-এর লিগ শিল্ড জয়ের রেসে কোন দলগুলো এই মুহূর্তে ভালো জায়গায় রয়েছে। বেশ জমজমাট একটা পরিস্থিতি এই মুহূর্তে আইএসএল 2024-25-এর লিগ শিল্ড জয়ের রেসের লড়াইটা কিন্তু জমজমাট হয়ে উঠেছে। তো সেই সমস্ত ব্যাপার নিয়েও কথা বললাম। তো ভিডিওটা কেমন লাগলো অবভিয়াসলি তোমরা জানিও এই ভিডিওটার কমেন্ট বক্সে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। এছাড়াও বলবো যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিও, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সঠিক সময় পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো টাটা।